প্রত্যেক শতাব্দীর শুরুতে আল্লাহ আমাদের মাঝে একজন যুগ সংস্কারক পাঠাবেন, যিনি শাশ্বত ধর্মের পুনরুজ্জীবন ঘটাবেন। আমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে মানুষকে দাসত্ব থেকে মুক্ত করে ইসলামের আলোয় আলোকিত করার জন্য নির্লস পরিশ্রম করে। সমাজে একটি কল্যাণময় সুন্নতের প্রচলন যে করবে, সে আল্লাহর কাছে বিশেষভাবে পুরস্কৃত হবে। কল্যাণের পথে আহ্বানকারী কল্যাণকর কাজ সম্পাদনকারীর সমান পুরস্কার পাবে। আল্লাহ যদি আমাদের মাধ্যমে একজন মানুষকেও হেদায়েত দান করেন, তাহলে তা আমাদের জন্যে মূল্যবান লাল উটের পাল প্রাপ্তির থেকে উত্তম। আসসালামু আলাইকুম, আমি নাসরিন আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ক্যারামেল চা বানানোর জন্য আমি চিনিটা ক্যারামেল করে নিচ্ছি। পরিমাণ মতো চিনি আর সামান্য একটু পানি দিয়ে আমি সুন্দর একটা ক্যারামেল বানিয়ে নিয়েছিলাম। আর এই সাইডে আমি দুধটা জাল করে নিয়েছিলাম। তো ক্যারামেলটা আমি চামচে করে তুলে তারপর দুধের মধ্যে দিয়েছিলাম, তবে ওইটা কেন জানি না ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর পাতিলে যেটা লেগেছিল সেটার মধ্যে একটু দুধ দিয়ে তারপরে সেটাও দিয়ে দিয়েছিলাম। এরপর পরিমাণ মতো চা পাতি দিয়েছিলাম। আর সকালে আমি নুডলস রান্না করেছিলাম আমার 3 প্রিন্সেসকে টিফিন দেওয়ার জন্য। নুডলসটা একটু বেশি করে বানিয়েছিলাম আর এটার মধ্যে সবজি দিয়ে বানিয়েছিলাম। তো এটা দিয়েই আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি। ক্যারামেল চা আমার কিন্তু এর আগে কখনো খাওয়া হয় নাই, আবার আমি নিজেও বানাই নাই। দুধ চা খেতে অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দ, তবে সেভাবে খাওয়া হয় না, কারণ খাওয়ার পরে অ্যাসিডিটি হয়। তো রেগুলার না খেলেও কিন্তু মাঝে মাঝে খাই। আজ সকালে দুধ চা বানাতে চেয়েছিলাম, পরে ভাবলাম একটু ক্যারামেল চা বানাই, যেহেতু কখনো ট্রাই করে নাই। তো আলহামদুলিল্লাহ, চাটা খেতে অনেক মজা হয়েছিল। বাচ্চাদের স্কুল কিন্তু বেশ আগেই খুলে দিয়েছিল, তবে খোলার পরে ওদেরকে স্কুলে দেওয়া হয় নাই, কারণ স্কুলে উপস্থিতি খুবই কম ছিল। 5 থেকে 6টা বাচ্চা স্কুলে আসতো, যার কারণে আর দেওয়া হয় নাই। তবে গত রবিবার থেকে ওদেরকে আবার স্কুলে দেওয়া হচ্ছে। নাস্তা করার পর এখন আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। বেশ অনেক দিন পর আমি কিন্তু বিছানা গোছাচ্ছি, কারণ মাইমুনা বাসায় থাকলে আমার গোছানো লাগে না, ওই সুন্দর করে গুছিয়ে ফেলে। আজ বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি, আর এই বেডশিটটা অনেক দিন পর পেরেছি। যে কোনো জিনিস যখন অনেক দিন পর ব্যবহার করা হয় তখন কিন্তু খুবই ভালো লাগে, সেটা পুরাতন হলেও। টিস্যু বক্সের টিস্যু শেষ হয়ে গিয়েছিল, যার কারণে টিস্যু দিয়ে দিচ্ছি। আর টিস্যু দিতে এসে দেখি টি টেবিলের উপরে বেশ ধুলা পড়েছে, তো এটাকেও একটু সুন্দর করে মুছে নিচ্ছি। কয়েকদিন মনটা খুবই খারাপ ছিল, কারণ আমার মা অনেক অসুস্থ ছিল। এখন আগের থেকে একটু সুস্থ হয়েছে, তবে খুব বেশি একটা ভালো না, তারপরেও আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছে। এর মাঝে আমি কিন্তু 2 দিন আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। আমার 3 প্রিন্সেসকে ওর বাবার কাছে বাসায় রেখে আমি আমার সেজো ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম। ভিডিও করার মতো কোনো মানসিকতা ছিল না, তাই তখন আর ভিডিও করা হয় নাই। মা কিন্তু এখন বাড়িতে নাই, বড় আপা নিয়ে গিয়েছেন, আর শুধু আব্বা বাড়িতে আছেন। তো আব্বার জন্যও খুব টেনশন হচ্ছিল, কারণ মা বাড়িতে না থাকলে আব্বার খাওয়া দাওয়ার অনেক কষ্ট হয়ে যায়। আব্বা শুধু ভাত রান্না করতে পারেন আর তরকারি রান্না করতে পারেন না, তো শুধু ভাত রান্না করে কি আর 3 বেলা খাওয়া যায়? আব্বা যে বাড়ি থেকে আমাদের বাসায় আসবেন সেটাও কিন্তু সম্ভব হয় না। গ্রামের বাড়িতে কিন্তু অনেক কিছু থাকে, তো চলে আসলে সেগুলো দেখার লোক থাকে না, যার কারণে আর আসতে পারেননি। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু টি টেবিলটাকে সুন্দর করে মুছে নিয়েছি। প্রত্যেক মাসের মাসিক বাজারটা আমি নিজেই করি, কারণ আমার যেটা প্রয়োজন সেটা আমি দেখে দেখে নিয়ে আসতে পারি। আর মাইমুনার বাবাকে দিয়ে যদি মাসিক বাজার করানো হয়, তাহলে ওকে একটা আনতে বললে ও আরেকটা নিয়ে চলে আসে, যার কারণে মাসিক বাজারটা আমি নিজে করতেই পছন্দ করি। তবে এই মাসে মাসিক বাজার করা হয় নাই,
কারণ আমি খুব বেশি একটা বের হইনি, যেহেতু আমার 3 প্রিন্সেস বাসায় ছিল, তো ওদেরকে রেখে গেলে ওদের মন খারাপ হয়ে যেত। যখন যেটা লেগেছিল আমি লিস্ট করে দিয়েছিলাম আর মাইমুনার বাবা এনে দিয়েছিল। আজও কিছু জিনিসের প্রয়োজন ছিল, তো সেগুলাই আমি একটু লিস্ট করে রেখে দিচ্ছিলাম যাতে করে মাইমুনার বাবা বাসায় আসলে ওকে দিতে পারি। একবারে মাসের বাজার করলে কিন্তু অনেক সুবিধা হয়, তাহলে প্রতিদিন কেনাকাটার ঝামেলা থাকে না। আর মাসের বাজার একবারে না করলে প্রতিদিনই কিন্তু কোনো না কোনো জিনিস কেনার প্রয়োজন হয়, যেটা আমার কাছে খুবই ঝামেলার মনে হয়, যার কারণে আমি সব সময় মাসের বাজারটা একবারে করে ফেলি। বাসাটা আমি কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, তারপরেও আমার এই বাসায় এমন কোনো পোকামাকড় নাই যেটা আসে না। কারণ ওই যে সামনে একটু ফাঁকা জায়গা আছে যেটা একদম জঙ্গল হয়ে থাকে, আর তারপরেই কিন্তু বড় একটা পুকুর আছে, তো পুকুরের চারি সাইডটাও কিন্তু জঙ্গল হয়ে থাকে, যার কারণে সব রকম পোকামাকড় একটু বৃষ্টি হলেই বাসায় চলে আসে। কিছুদিন আগে তো ইঁদুরের যন্ত্রণায় একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেটা থেকে আপাতত মুক্তি পেয়েছি। সেটা থেকে মুক্তি পেলেও এখন আরও ভয়ঙ্কর জিনিসের সন্ধান পেয়েছি, যেটার ভয় আমি সব থেকে বেশি পাই। আমার বাড়িওয়ালা আন্টির বাসায় নাকি সাপ এসেছিল, আন্টি নিজেই দেখেছিলেন। আন্টিরা 2 তলায় থাকেন আর আমরা 3 তলায় থাকি। এটা জানার পরে আমি কিন্তু ভয়ে একদম শেষ। মাইমুনার বাবাকে কার্বলিক অ্যাসিড আনতে বলেছিলাম, ও এনেছে, তবে এটা কিভাবে রাখতে হয় সেটা আমার জানা নাই, এর আগে আমি কখনো রাখি নাই। শুনেছি এটা নাকি মাটির নিচে রাখতে হয়, তবে আমি এখন মাটি কোথায় পাবো? টবে মাটি দিয়ে তারপরে রাখা যায়, তো সেভাবে রাখলে বাচ্চারা আবার ধরবে কিনা সেটারও ভয় পাচ্ছি। আপনারা কেউ যদি এটা বাসায় রেখে থাকেন এবং কিভাবে রেখেছেন সেটা কাইন্ডলি আমাকে একটু জানাবেন, তাহলে আমি অনেক বেশি উপকৃত হব। আমি আপাতত তুলে রেখেছি, আপনাদের মূল্যবান মতামত জানার অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত জানার পর আমি পরবর্তী সিদ্ধান্ত নিব কোথায় কিভাবে রাখব। গতকাল আমি একটা পেজে কসুরলতি, ঘাটকল আর বগুড়ার দই অর্ডার করেছিলাম। ওনাদের কাছে সব রকমের কাঁটা সবজি পাওয়া যায়, তো আমি লতি আর ঘাটকল অর্ডার করেছিলাম। এই সবজি দুইটা আমার অনেক পছন্দের, তবে বাসায় খুবই কম কেনা হয়, কারণ এগুলা কাটলে আমার হাত প্রচুর চুলকায়, চুলকাতে একদম র্যাশ উঠে যায়। কাঁটা সবজি পেয়ে আমি তো ভীষণ খুশি হয়েছিলাম, একদম সঙ্গে সঙ্গে অর্ডার করেছিলাম। আর এগুলা হাতে পাওয়ার পর আরও বেশি খুশি হয়েছিলাম, কারণ সবজিগুলা অনেক ভালো ছিল আর খুব সুন্দর করে কেটে দিয়েছিল। বগুড়ার দই এর আগে আমি একবার খেয়েছি, এটা দিয়ে 2 বার হবে। দইটা খেতে অনেক মজার, তবে পরিমাণে খুবই কম থাকে। এটাতে যে পরিমাণে দই থাকে সেটা 2 জন মানুষ ভালোভাবে খেতে পারবে। দই খাওয়া শেষ করে এখন চলে আসলাম রান্না করতে। তো আজ আমি লতি রান্না করব, আর এটার মধ্যে দিব পুঁটি মাছ। লতির মধ্যে কিন্তু চিংড়ি অথবা ইলিশ মাছ দিলে খেতে খুবই ভালো লাগে, তবে কোনোটাই আজ আমার বাসায় ছিল না, যার কারণে আমি পুঁটি মাছ দিয়েছি। অল্প পরিমাণে দিয়েছি, কারণ ছোট মাছ বাচ্চারা কাটার জন্য খেতে পারে না, তো ওর বাবা একাই খাবে, যার কারণে অল্প করে দিয়েছি। এরপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, গোটা জিরা, জিরার গুঁড়া, লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে করতে পারলে ভালো হতো, তবে হাত দিলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তাই আমি একটা হাতার সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন এটাকে রান্না করে ঝোল শুকিয়ে নামিয়ে নিব। এটার মধ্যে কোনো ঝোল থাকবে না, একদম শুকনো শুকনো করে তারপরে নামাবো। আমি সব সময় শর্টকাট পদ্ধতিতে সহজ উপায়ে রান্নার চেষ্টা করি, তবে খেতে কিন্তু খারাপ লাগে না।
এই সাইডে আমি আলু করলার ভাজিটা বসিয়ে দিয়েছিলাম আগেই। ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আর ভাজির মধ্যে আমি হলুদের গুঁড়া দেইনি, যার কারণে একটু সাদা সাদা দেখাচ্ছে। আজ আমি শুধুমাত্র এই দুইটা সবজিই রান্না করব, খুব বেশি কিছু রান্না করব না, কারণ বাচ্চাদেরকে যেহেতু স্কুলে দিয়েছি তো খুব বেশি কিছু রান্না করতে গেলে সময় পাওয়া যায় না। তো আমার লতি তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, আর এটা খেতে অনেক মজা হয়েছিল। সবজি দুইটা আমি কিন্তু খুবই ঝটপট রান্না করেছি। আর এখন চলে যাব সাউদা ফাতেমাকে আনতে। বাসায় এসে ভাতটা বসিয়ে দিব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।